এসএসসি পরীক্ষার্থী সকল বন্ধুদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। বাংলাদেশের ইতিহাস ফাইনাল সাজেশন 100% কমন সকল বোর্ডের জন্য। অবশ্যই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমরা যদি প্রথমের অধ্যায়গুলো নিয়ে আলোচনা করি, যেমন প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি, দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা, তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ, চতুর্থ অধ্যায়টি ছিল প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস এবং পঞ্চম অধ্যায়টি ছিল প্রাচীন বাংলার সামাজিক ইতিহাস। এই যে এখানে 5টি অধ্যায় আছে, এই পাঁচটি অধ্যায় যদি আমরা কমপ্লিট করে যাই, মোটামুটি আমাদের একটা সিলেবাস কমপ্লিট। এই 5টি অধ্যায়কে প্রথম ধাপ বা প্রাচীন যুগ এটা আমরা বলতে পারি। এই প্রাচীন যুগ যদি কমপ্লিট করে যাই তাহলে 4টি সিকিউ আমাদের কনফার্ম কমন। 4টি সিকিউ আপনারা অবশ্যই কমন পাবেন। তাহলে 4টি সিকিউ কমন পেতে হলে আমাদের যে প্রথম 5টি অধ্যায় আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 5টি অধ্যায় পড়লেই অনেকটা আপনারা এগিয়ে থাকবেন। তাই বলতে চাচ্ছি যে আপনারা প্রথম ধাপ বা এই 5টি অধ্যায় অর্থাৎ প্রাচীন যুগ মনে করবেন। এই 5টি অধ্যায়কে প্রাচীন যুগ এটাই কমপ্লিট করে গেলে 5টি অধ্যায় সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারলে আমাদের 4টি সিকিউ কনফার্ম কমন পড়বে, আশাবাদী। বাকিটা সৃষ্টিকর্তার কাছে। এইভাবে আপনার প্রথম ধাপটা কমপ্লিট করতে পারেন। এদিকে এরপর ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস এবং সপ্তম অধ্যায় আছে মধ্যযুগের সামাজিক ইতিহাস। এটিকে আমরা দ্বিতীয় ধাপ বলতে পারি, দ্বিতীয় ধাপ কিংবা মধ্যযুগ। এই মধ্যযুগ থেকে যদি আমরা ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় এই দুটি কমপ্লিট করতে পারি, সেখান থেকে আমাদের দুইটি সিকিউ কমন অর্থাৎ 2টি সৃজনশীল কমন পড়বে অবশ্যই। তাহলে এটাকে আমরা দ্বিতীয় ধাপ স্টেপ করে নিয়ে এখান থেকে পড়লে 2টি কমন পেতে পারি অবশ্যই। তাহলে এটা কমপ্লিট করব। এর পরবর্তীতে যাচ্ছি, এই ধাপে দেখতে পাচ্তেছি অষ্টম অধ্যায় বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব, নবম অধ্যায় ইংরেজ প্রতিরোধ আন্দোলন, দশম অধ্যায় ইংরেজ আমলে বাংলার আন্দোলন। এটি তৃতীয় ধাপ কিংবা বলতে পারি ইংরেজ শাসন। এই তৃতীয় ধাপ কিংবা ইংরেজ শাসনে এই 3টি অধ্যায় যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে অবশ্যই সিকিউ 2টি আপনারা কমন পাবেন। তাহলে এই 2টি সিকিউ কমন পেতে গেলে বা সৃজনশীল কমন পেতে গেলে আমাদেরকে অষ্টম, নবম এবং দশম এই 3টি অধ্যায় কমপ্লিট করতে হবে। তাহলে এই 3টি কমপ্লিট করলে বা তৃতীয় ধাপটি কমপ্লিট করলে অবশ্যই 2টি পাবো। তাহলে আমরা মোট কয়টি প্রশ্ন পাইলাম হিসাব করে দেখতে পারি। প্রথম 5টি অধ্যায়ে পাইলাম 4টি, পরের 2টিতে পাইলাম 2টি, এই 3টিতে পাইলাম 2টি। এই হলো টোটাল আমাদের 4 আর 4 8টি প্রশ্ন আমরা পেয়ে গেলাম। এবার পরবর্তী ধাপ দেখব, একাদশ অধ্যায় ভাষা আন্দোলন ও পরবর্তী ঘটনা প্রবাহ এবং দ্বাদশ অধ্যায় সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন। এই 2টি অধ্যায়, একাদশ এবং দ্বাদশ অধ্যায়কে আমরা চতুর্থ ধাপ বলতে পারি। এই চতুর্থ ধাপ একাদশ দ্বাদশ অধ্যায় কমপ্লিট করলে 2টি সিকিউ বা 2টি সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন পেতে পারি। তাহলে একাদশ এবং দ্বাদশ অধ্যায় আমরা কমপ্লিট করব এবং সেখান থেকে 2টি সিকিউ প্রশ্ন কমন নেব। এর পরবর্তী ধাপটি যদি আমরা দেখি তাহলে ত্রয়োদশ অধ্যায় সত্ত্বের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ, চতুর্দশ অধ্যায় শেখ মুজিবুর রহমানের শাসনকাল, পঞ্চদশ অধ্যায় সামরিক শাসন ও পরবর্তী ঘটনা প্রবাহ। এই 3টি অধ্যায়কে আমরা পঞ্চম ধাপ বলতে পারি। এই পঞ্চম ধাপ থেকে আমরা সিকিউ প্রশ্ন একটি প্রশ্ন পাবো। এই কারণেই এটি আমি দিয়েছি, কারণ শেখ মুজিবুর রহমানের শাসনকালে এই সম্পর্কে প্রশ্ন এখানে নাও থাকতে পারে। যেহেতু মুক্তিযুদ্ধ সম্পর্কটা রিলেটেড আছে, তাই এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে, যার কারণে আমি একটি প্রশ্নই দিয়েছি, অতিরিক্ত আর কোনো প্রশ্ন দেইনি। তাহলে আমরা যদি প্রথম থেকে একটু হিসেব করি তাহলে 1 থেকে পঞ্চম অধ্যায় প্রশ্ন পাবো 4টি, ষষ্ঠ সপ্তম সেখান থেকে প্রশ্ন পাবো 2টি, ষষ্ঠ সপ্তম গেল, অষ্টম নবম দশম এই 3টি অধ্যায় থেকে পাবো 2টি, একাদশ দ্বাদশ এখান থেকে পাবো 2টি, ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ এখান থেকে পাবো আমরা 1টি। এই হলো টোটাল 11টি প্রশ্নের মধ্যে আমাদের প্রধানত কমন দরকার 60টি। তাহলে 60টি প্রশ্ন পাওয়ার জন্য আমরা যে পদ্ধতিটি অবলম্বন করতে পারি তা এবার একটু দেখে নেব। এখন আমরা সবগুলো অধ্যায় যদি দেখি
তাহলে প্রথম থেকে পঞ্চম অধ্যায় 4টি, ষষ্ঠ থেকে সপ্তম অধ্যায় 2টি, অষ্টম থেকে দশম অধ্যায় 2টি, একাদশ থেকে দ্বাদশ অধ্যায় 2টি, ত্রয়োদশ থেকে পঞ্চদশ অধ্যায় 1টি। তাহলে এখানে 15টি অধ্যায় যে আমরা 5টি ধাপে ভাগ করেছিলাম। এই 5টি ধাপে ভাগ করা থেকে আমরা ভাগ করে পেলাম মোট 11টি সৃজনশীল প্রশ্ন। 4 2 6, 6 2 8, 8 2 10 আর 1 11, মোট পেলাম 11টি প্রশ্ন। 11টি প্রশ্নের জন্য আমাদের কমন দরকার 60টি। আপনার প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এখানে কমপ্লিট করলে আপনার পেতে পারেন 8টির মধ্যে যে কোনো 60টির অ্যান্সার করতে পারলেই এনাফ। অথবা প্রথম এবং দ্বিতীয় ধাপ এবং আমরা তৃতীয় ধাপটি এড়িয়ে গিয়ে চতুর্থ ধাপটি যদি কমপ্লিট করি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 8টির মধ্যে যে কোনো 60টি দিলেই যথেষ্ট। তাই এইভাবে আপনার অ্যাভয়েড করে যদি প্রথম থেকে তৃতীয় ধাপ পর্যন্ত কমপ্লিট করি তাহলে 10টি অধ্যায় আমাদের পড়তে হবে। আমরা যদি তৃতীয় ধাপটি এড়িয়ে যাই তাহলে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ ধাপ অর্থাৎ প্রথম থেকে পঞ্চম, ষষ্ঠ থেকে সপ্তম এবং একাদশ থেকে দ্বাদশ অধ্যায় কমপ্লিট করলে 8টি কমন পাবো। 8টির মধ্যে যে কোনো 60টি প্রশ্নের উত্তর দিতে পারলেই আমাদের যথেষ্ট। তাই এভাবে আপনারা কমপ্লিট করে নিয়ে শর্টভাবে পড়তে পারেন। এইগুলো গেল সিকিউ প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এইভাবেই যদি আপনারা পড়ে যান তাহলে সহজেই কমপ্লিট করতে পারবেন। এবার এমসিকিউ প্রশ্নের জন্য কি করা যায় সেই সম্পর্কেও একটু আলোচনা করব। এমসিকিউ এর জন্য মূল বইয়ের কোনো বিকল্প নেই। অবশ্যই আপনাকে মূল বইটি ভালো করে পড়তে হবে। প্রয়োজনে মূল বইয়ের যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে সেই লাইনগুলোকে আপনাকে আন্ডারলাইন করতে হবে। শুধু রিভিশনের জন্য আন্ডারলাইনটুকু যদি আপনারা দেখে যান তাহলে সহজেই জ্ঞানমূলক প্রশ্নের জন্য ক নাম্বার এবং বহু নির্বাচনী প্রশ্ন সেখান থেকে পেতে পারেন। সহজেই এইভাবে আমরা নির্ণয় করতে পারি। তাছাড়াও ছোট্ট একটি টিপস দিব, সেই টিপসটুকু হলো আপনারা বিগত বছরের 5টি সাল, সবগুলো বোর্ডের 5টি সাল কমপ্লিট করে যাবেন ব্যাখ্যা সহকারে পড়ে গেলে এখানেও জ্ঞানমূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর পাবেন। এভাবেই সহজেই আমরা শর্ট সময়ে কমপ্লিট করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।